কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছু ব্যাঙ্ক চার্জেসের কথা বলেছেন। এই চার্জেসগুলো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির লোকেদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদেরকে প্রভাবিত করবে। এখন সেইগুলো কি আমাদেরকে বুঝে নিতে হবে। প্রথমটা হচ্ছে যে এটিএম থেকে উইথড্র করার চার্জ। এটিএম থেকে আমরা ক্যাশ উইথড্র করি, তার একটা চার্জ। প্রথম 5 ট্রানজ্যাকশনস, একটা মাসে 5টা ট্রানজ্যাকশনস হতে পারে নিজেদের ব্যাংকের এটিএমে, বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল মানে ক্যাশ উইথড্রল, নন ফাইন্যান্সিয়াল মানে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট বার করতে ব্যালেন্স কত আছে সেটা দেখার জন্য, সেটা 5 বার করতে। এর বেশি করলে চার্জ ব্যাংক চার্জ কাটে। আর বলেছে কি 3টে ফ্রি ট্রানজ্যাকশনস পার মান্থ মেট্রো সিটিজে অ্যালাউ করবে। কোথা থেকে? অন্য ব্যাংকের এটিএম থেকে করা যেতে পারে। আগেরটা কি ছিল? নিজের ব্যাংকের এটিএম। এবারে বলছে অন্য ব্যাংকের এটিএম, শুধু 3টে ট্রানজ্যাকশনস, ওটাতে ছিল 5টা ট্রানজ্যাকশনস। আর এখন আরেকটা বলছে যে 5টা ট্রানজ্যাকশনস পার মান্থ এটিএম থেকে হতে পারে অন্য ব্যাংকের ট্রানজ্যাকশনস, কিন্তু সেগুলো মেট্রোর জন্য নয়, সেখানে 5টা পাওয়া যাচ্ছে, আর মেট্রোর জন্য পাওয়া যাচ্ছে 3টে। ঠিক আছে, এর বেশি আমরা যদি ট্রানজ্যাকশন করি তাহলে আমাদেরকে প্রতি ট্রানজ্যাকশনের জন্য 23 টাকা করে দিতে হবে। আগে সেটা 21 ছিল, এখন সেটা 23 হয়ে গেছে। এটিএম উইথড্রল চার্জেস এটা লাগু হবে 1 মে 2025 থেকে। এবারে আরেকটা জিনিস তারা শুরু করেছে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ পজিটিভ পে সিস্টেম। এটা কি? আমরা যখন কোনো ব্যাংক থেকে চেক দিয়ে টাকা তুলি, কিংবা কাউকে আমি চেক দিয়েছি 5,000 টাকার উপরে যদি কোনো চেক আমরা ইস্যু করি এবং কাউকে দিই, তাহলে আমাকে ব্যাংকে সেটা ইন্টিমেট ফুল ডিটেলস দিয়ে, পুরো ডিটেলস দিয়ে ব্যাংকে জানাতে হবে। চেক নাম্বার, চেকের ডেট, চেকের টাকা, কাকে দিয়েছি, এটা ফুল ডিটেলস দিতে হবে। কারণ যখন ওই চেকটা যখন ক্লিয়ারিংয়ে আসবে তখন তারা মিলিয়ে নেবে যে আমি যেটা দিয়ে লিখে দিয়েছি এবং চেকের যা লেখা আছে সেটা মিলিয়ে নিতে পারে, যাতে কোনো রকমভাবে ফ্রড না হতে পারে আর কোনো রকমভাবে ভুল না হতে পারে। সেই জন্য এইটা শুরু করেছে। এটা শুরু হয়ে গেছে কবে থেকে? 2nd এপ্রিল থেকে 2025-এ। ঠিক আছে, আরেকটা কথা যেটা বলছে সেটা হচ্ছে যে নন মেনটেনেন্স অফ অ্যাভারেজ ব্যালেন্স। আমাদেরকে ব্যাংকে দেখো কিছু খরচা থাকে, সেই খরচাটা একটা অ্যাকাউন্ট চালাতে গেলে ব্যাংকের কিছু খরচা আছে। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটি কাস্টমারকে বলা আছে যে তোমাকে মিনিমাম এতটা ব্যালেন্স মেনটেন করতে হবে। কারেন্ট অ্যাকাউন্টের একটা ব্যালেন্স মিনিমাম এত ব্যালেন্স মেনটেন করতে হবে, সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম এত টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে। এবং এটা ভ্যারি করে কোথায় কোথায়? এটা ভ্যারি করে মেট্রোর জন্য আলাদা লিমিট, সেমি আরবানের জন্য আলাদা লিমিট, আরবানের জন্য আলাদা লিমিট, আর রুরালের জন্য আলাদা লিমিট। এবং একটা এক্সাম্পল আমি দিচ্ছি, অ্যাক্সিস ব্যাংকের ব্যালেন্স যদি না পাওয়া, ব্যালেন্স যদি মিনিমাম ব্যালেন্স যেটা মেনটেন করতে বলা হচ্ছে তার চেয়ে যদি নিচে চলে যায়, তাহলে শর্টফল যেই অ্যামাউন্টটা কম হয়েছে তার 6% চার্জ করবে ব্যাংক। তাহলে ওরা বলছে যে আরবান অ্যান্ড মেট্রো ব্রাঞ্চে 600 টাকা ম্যাক্সিমাম 600 টাকা করতে পারে, আর সেমি আরবানে 300 টাকা ম্যাক্সিমাম করতে পারে, আর রুরালে 150 টাকা করতে পারে। এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের। প্রত্যেকটি ব্যাংকের আলাদা আলাদা করে নির্ধারিত করা আছে। ঠিক আছে, আর একটা ওরা নতুন শুরু করেছে যে এনহ্যান্সড ডিজিটাল ব্যাংকিং ফিচার্স। সেটা কি বলছে? ব্যাংকের কোনো মোবাইল অনলাইন ব্যাংকিং যখন আমরা করব, তাতে ওরা বলে দিয়েছে যে ওটাতে স্টার্ট করতে গেলে আমাদেরকে বায়োমেট্রিক দিয়ে ভেরিফিকেশন করা যেতে পারে, কিংবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা যেতে হবে। আইদার অফ দ্যাট, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আর বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, তাহলেই ট্রানজ্যাকশনসটা করা যাবে। এখন এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা মানে হচ্ছে যে ফার্স্টে আমাকে মোবাইল ব্যাংকিং হোক কিংবা নেট ব্যাংকিং হোক, আমাকে প্রথমে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে একটা কোড যাবে মোবাইলে, সেই কোডটাকে দিতে হবে, তাহলে এটাতে সিকিউরিটিটা বজায় থাকবে। আর পরে যদি সম্ভব হয় তখন সেখানে বায়োমেট্রিকও দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে কাস্টমারের প্রোটেকশনের জন্য, যাতে কোনো রকম ফ্রড না হতে পারে, কোনো রকম অন্য কেউ মিসইউজ না করতে পারে। বায়োমেট্রিকটা হচ্ছে ভীষণ প্রয়োজনীয়। এটাই আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে, সেফ রাখবে আমাদেরকে। এখানে আরেকটা কথা এখানে ঠিক করেছে কি,
চেক বাউন্স ফি। চেক যদি বাউন্স করে, আমরা যখন চেক ইস্যু করছি কাউকে, যে কোনো অঙ্কের আমরা অ্যামাউন্টের যদি আমরা একটা চেক ইস্যু করি, আমাকে খেয়াল রাখতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্টে যেন সেরকম টাকা থাকে যাতে চেকটা পাস করা যেতে পারে। যদি ইনসাফিসিয়েন্ট ফান্ডস, যে অ্যামাউন্টের আমরা চেক কেটেছি তার চেয়ে কম যদি অ্যামাউন্ট থাকে, তাহলে চেকটা রিটার্ন হয়ে যাবে, ওটা বাউন্স করে, ওকে বলে বাউন্স অফ চেক। তাহলে চার্জেস কাটা হবে। কতটা চার্জেস কাটা হবে? 100 থেকে 750। এবং এটা দুজনের কাছ থেকে কাটা হবে। যে চেক ইস্যু করেছে তার কাছ থেকেও কাটা হবে, আর যার কাছে জমা পড়েছিল চেকটা তার কাছ থেকেও কাটা হবে। তার মানে উভয় পক্ষেরই কাটা হবে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, HDFC ব্যাংকের ফাইন হচ্ছে 550 টাকা প্লাস সার্ভিস ট্যাক্স। যে কোনো চার্জেস হয় ব্যাংকের, তাতে কিন্তু সার্ভিস চার্জ লাগবে, সার্ভিস ট্যাক্স লাগবে, সেটা 550 HDFC ব্যাংকে। এছাড়াও আর একটা সমস্যা আছে, নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আন্ডারে যাকে এই চেকটা দেওয়া হয়েছিল, সেই চেকটা যদি বাউন্স করে, সে কিন্তু তাকে নিয়ে কোর্টে যেতে পারে যে আমি তাকে এই জিনিস দিয়েছিলাম, আমাকে ও এই চেক দিয়েছিল এবং এই চেকটা বাউন্স করেছে, এবং তার কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারে কোর্ট থেকে। সেই জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের যখনই কাউকে চেক কাটবো তাতে যেন আমার অ্যাকাউন্টে যেন ব্যালেন্স থাকে। আর যদি সবচেয়ে ভালো হয় যদি আমি অনলাইন পেমেন্ট করি, তাহলে এরকম সমস্যা হবে না। কারণ আমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে আমি অনলাইন পেমেন্ট করতে পারবো না, মিটে গেল। ইউপিআই ট্রানজাকশন পলিসি এবার অনেক আরও আপডেট করেছে। এখানে বলছে কি 1 এপ্রিল থেকে বলেছে যে যেসব ব্যাংক অ্যাকাউন্টের, যেসব ইনঅ্যাক্টিভ ব্যাংক, মানে ব্যাংকে ট্রানজাকশন হচ্ছে না, ডরমেন্ট হয়ে গেছে, সেই সব ব্যাংকের মোবাইল নাম্বারটা ব্যাংক নিজেরা সেটাকে বাদ দিয়ে দেবে, ওটা থেকে ডিলিঙ্ক করে দেবে, যাতে ওর সঙ্গে কোনো লিঙ্ক না থাকে। সেই জন্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমার অ্যাকাউন্টে যে মোবাইল আছে সেই সব অ্যাকাউন্টগুলোকে আমাকে অ্যাক্টিভ রাখতে হবে, তাতে আমাকে ট্রানজাকশন নিয়মিত করতে হবে, যখন প্রয়োজন হবে যেন ট্রানজাকশন করে। এই নয় যে 6 মাস 1 বছর অ্যাকাউন্টে ট্রানজাকশনই করছি না, তাহলে সেই অ্যাকাউন্ট থেকে ওই মোবাইল নাম্বারটা বাতিল হয়ে যাবে। এবং সেটাকে আবার যদি দিতে হলে তাহলে আবার সেই ব্যাংকে যেতে হবে, আবার অ্যাপ্লিকেশন দিতে হবে, তাকে ব্যাংকে জানাতে হবে আমি কেন ট্রানজাকশন করতে পারিনি। চেকবুক ইস্যু ফি, এটাও একটা নতুন শুরু করেছে। চেক আগেও এটা ছিল, কিন্তু তার রেটটা এখন আলাদা করে দিয়েছে। এখন বলছে যে কোনো একটা বছরে সেভিংস অ্যাকাউন্টে মোটামুটি 25টা চেক দেওয়া হয়। 25 ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, মানে 25 থেকে 50-এর মতো চেক ভ্যারি করে, একটা ব্যাংকে এক রকম আছে। তার বেশি এক বছরে যদি 25 থেকে 50 আমি যদি বেশি ব্যবহার করি চেক, তার মানে আমাকে নতুন চেক বই লাগবে, এবং তখন আমাকে একটা চেক বই নেওয়ার জন্য একটা চেক লিফের জন্য, এক চেকের পাতার জন্য আমাকে পেমেন্ট করতে হবে কত? 2.5 রুপিস থেকে 2.5 টাকা থেকে 5 টাকার মধ্যে। যেরকম আমি বলছি ব্যাংক অফ ইন্ডিয়াতে করছে সেভিংস অ্যাকাউন্টে প্রথম 25টা পাতার চেকবুক ফ্রি, তারপরে প্রত্যেকটি পাতার জন্য 5 টাকা করে দিতে হবে। আর বলছে কারেন্ট অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট, ওডি অ্যাকাউন্টে তার জন্য 50টা চেক ফ্রি, এবং তারপরে যদি যেটা যতই এক্সট্রা টাকা হবে তার জন্য 5 টাকা করে চার্জেস ব্যাংক কাটবে। আর আরেকটা এখানে আছে কি লোন প্রসেসিং। আমরা যখন লোন নিই, লোনটাকে যখন আমরা লোনটা যখন নিই তার প্রসেসিং একটা চার্জেস থাকে, তারটা হচ্ছে মিনিমাম কস্ট, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেটা মিনিমাম হচ্ছে 0.5% to 2.5% অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য লোন। লোনের যে অ্যামাউন্টটা আছে তার 50% থেকে 2.50% অব্দি, যে কোনো সে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আর একটা আছে যেরকম ধরনের অনেকগুলো সেভিংস অ্যাকাউন্টে থাকে, তার অ্যাকাউন্টে একটা লিঙ্ক করা থাকে, একটা সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে অনেক সময় একটা এফডি একটা লিঙ্ক করা থাকে। যেরকম আমি হয়তো একটা চেক ইস্যু করেছি, আমার হয়তো অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তখন ওই এফডিটা ওইখান থেকে টাকা নিয়ে, ওখান থেকে অ্যাজ ইফ ওটা থেকে আমরা লোন নিয়ে টাকাটা দেওয়া হচ্ছে। তো এইসব ক্ষেত্রেও ব্যাংক চার্জ করবে, কারণ যেহেতু লোন দিয়েছে তোমাকে সেখানে গিয়ে সাইন করতে হচ্ছে না, আমাদের কোনো জায়গায় সাইন করতে হচ্ছে না, ওটা আগে থেকেই সবকিছু করা আছে, সেখানে ব্যাংক ফিস চার্জ করে। IMPS এর জন্য চার্জেস আছে। যেসব চার্জেস আছে কোথায়, যখন আমরা IMPS ইউজ করছি অন্য কোথাও টাকা ট্রান্সফার করার জন্য, ফান্ড ট্রান্সফার করার জন্য, আউটওয়ার্ড ফান্ড ট্রান্সফারের জন্য, তখন ব্যাংক চার্জ করে।
কিন্তু ইনওয়ার্ড IMPS যখন আমার অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকছে সেটার জন্য ব্যাংক চার্জ করে না। যেরকম আমি HDFC ব্যাংকের কথা বলছি, ওইখানে বলছে যে ওরা বলছে যে 1000 টাকার মতো আপ টু 1000 যদি আমি টাকা ট্রান্সফার করি অন্য কারোর কাছে, তখন 3.5 টাকা প্লাস ট্যাক্স চার্জ করবে ব্যাংক। আর যদি 1001 থেকে শুরু করে 1 লক্ষ টাকার মধ্যে আমি যদি টাকা ট্রান্সফার করি তাহলে আমার চার্জ করবে কত? 5 টাকা প্লাস ট্যাক্স। আর যদি ট্রানজ্যাকশন 1 লাখের উপরে যদি ট্রানজ্যাকশন থাকে তাহলে চার্জ করবে কত? 15 টাকা প্লাস ট্যাক্স। আচ্ছা, স্টপ পেমেন্ট যদি আমরা চেক, অনেক সময় আমরা চেক দিয়েছি কাউকে, কিন্তু সেটা কিংবা হয়তো হারিয়ে গেছে, আমার মনে নেই, আমার অ্যাকাউন্টটাকে স্টপ, ওই চেকটাকে স্টপ করতে হবে। সেই চেকটাকে স্টপ পেলে তাকে বলে স্টপ পেমেন্ট অফ দ্য চেক। সেটা যদি সেরকম করার সময় আমরা ম্যাক্সিমাম ব্যাংক চার্জ করতে পারে 100 টাকা থেকে 500 টাকা, প্লাস এর সঙ্গে GST অ্যাড করবে, সার্ভিস ট্যাক্স এটা বলা হয়। এটা ডিপেন্ড করছে কতর উপরে। একটা রিকোয়েস্ট হলে 100 টাকা, 5টা রিকোয়েস্ট হলে 500 টাকা, আর যদি বেশি হয় তাহলে ম্যাক্সিমাম 500 টাকা করতে পারে। যেরকম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করেছে কত, ওরা চার্জ করছে 100 টাকা GST পার ইনস্ট্রুমেন্ট উইথ আ ম্যাক্সিমাম অফ 500 রুপিস প্লাস GST পার ইনস্ট্যান্স। একটা বারে, প্রথমবারে আমি ধরে নাও 5টা চেকের জন্য আমি বলেছি, কিন্তু 6টা চেকের জন্য বলেছি, একবারে চেকবুক আমার হারিয়ে গেছে, আমি তখন স্টপ পেমেন্ট করানো হলো। কিংবা কারোর জন্য চেক ইস্যু করে রেখেছে, সেটা আমার হারিয়ে গেছে, পাচ্ছি না, 5-6টায় চেক এরকম পাচ্ছি না, তখন সেগুলো করে ম্যাক্সিমাম 500 রুপিস প্লাস GST। এই যতগুলো কথা বলেছি যেগুলো সব কটা, সেগুলো সব কটা হবে ইমপ্লিমেন্টেড, শুরু হয়ে গেছে আজ থেকে 2 এপ্রিল 2025। একমাত্র শুধু এই ATM এর চার্জেস যেটা কথা বলা হয়েছে সেটা শুরু হবে 1 মে 2025 থেকে। নমস্কার।